উলুবেড়িয়া কলেজের পিজি সেকশন বাংলা বিভাগ চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকের বক্তব্য। আজকে আমরা কথা বলবো যে টপিকটি নিয়ে, সেটা নিয়ে আমরা অতীতে ক্লাসে বারবার আলোচনা করেছি, কিন্তু আজকে বিশদে একটুখানি বিষয়টাকে দেখে নেব। আজকের বিষয় ক্যাথারসিস বা ভাবমোক্ষণ। আমরা ক্লাসে ট্র্যাজেডির সংজ্ঞা সম্পর্কে আলোচনা করেছি। অ্যারিস্টটল ট্র্যাজেডির সংজ্ঞাতে একটি বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যটি দিয়েই আমাদের আলোচনা শুরু করা যেতে পারে। সেই বক্তব্যটি হলো, এই ক্রিয়া ভীতি ও করুণার উদ্রেক করে এবং তার মধ্যে দিয়ে অনুরূপ অনুভূতিগুলির পরিশুদ্ধি ঘটায়। অ্যারিস্টটল তার বই পোয়েটিক্সের ৬ষ্ঠ পরিচ্ছেদে এই ট্র্যাজেডির সংজ্ঞা দিয়েছেন এবং ট্র্যাজেডির সংজ্ঞা প্রসঙ্গে এই বিশেষ বক্তব্যটি উপস্থাপন করেছেন। এখানে পরিশুদ্ধি শব্দটিতে অনুবাদক শিশির কুমার দাস যা বোঝাতে চেয়েছেন, তারই গ্রিক প্রতিশব্দটি হল ক্যাথারসিস। আমরা ক্লাসে বলেছি যে অ্যারিস্টটলের পোয়েটিক্সের একটি বঙ্গানুবাদ করেছেন শিশির কুমার দাস। তো এখানে বঙ্গানুবাদে পরিশুদ্ধি যে বিশেষ শব্দটি শিশির কুমার দাস ব্যবহার করেছেন, তারই গ্রিক প্রতিশব্দ হিসেবে ক্যাথারসিস শব্দটি আমরা পাই। ওই পরিচ্ছেদেই টিকা অংশে ক্যাথারসিস শব্দটি ব্যাখ্যা করতে গিয়ে শিশির দাস ব্যবহার করেছেন ৩টি শব্দ। সেই ৩টি শব্দ কি কি? মোক্ষণ, পবিত্রীকরণ এবং পরিশুদ্ধি। এরপরে ক্যাথারসিস শব্দটি আর একবার ব্যবহৃত হয়েছে সপ্তদশ পরিচ্ছেদে পোয়েটিক্সে। সেখানে বাক্যটা কিরকম রয়েছে আমরা একটু খেয়াল করব। সেখানে বাক্যটা রয়েছে, ওরেস্তেসের পাগলামির ফলে সে বন্দী হলো, তার ফলেই কিন্তু সে মুক্তি পেল, কারণ বন্দীকে পরিমার্জিত করতে হবে। বাক্যটা এরকম রয়েছে। এখানে পরিমার্জিত শব্দটির ক্ষেত্রে মূল গ্রিক শব্দটি হলো ক্যাথারসিস। এছাড়া ক্যাথারসিস শব্দটি আর কোথাও কাব্যতত্ত্ব গ্রন্থে ব্যবহৃত হয়নি। এই পারিভাষিক শব্দটির কোনো ব্যাখ্যাও অ্যারিস্টটল দেননি। ক্যাথারসিস বলতে ঠিক কি বোঝানো হয়েছে তা নিয়ে পরবর্তীকালে ব্যাখ্যাতাদের মধ্যে গড়ে উঠেছে নানান মতভেদ। মোটের উপর ৩টি অভিমতের আমরা এখানে আলোচনা করব। সে আলোচনায় যাওয়ার আগে বলে নেওয়া যেতে পারে যে অ্যারিস্টটলের কালে গ্রিক ভাষায় ব্যবহৃত ক্যাথারসিস শব্দটির ২টি অর্থ প্রচলিত ছিল। ক্যাথারসিস শব্দটার ২টো অর্থ ছিল। একটা অর্থ ধর্মীয়, যার অর্থ নৈতিক বা হৃদয়গত পবিত্রীকরণ বা শুদ্ধিকরণ। ইংরেজিতে একে বলা যেতে পারে পিউরিফিকেশন। আর দ্বিতীয় প্রচলিত অর্থটি ছিল চিকিৎসা শাস্ত্রের একটি পরিভাষা। আমরা প্রথম দিকের ক্লাসে আলোচনা করেছিলাম যে অ্যারিস্টটলের বাবা একজন চিকিৎসক ছিলেন এবং সেই সময় অ্যারিস্টটলও কিন্তু বলা যেতে পারে চিকিৎসা শাস্ত্রে তার যথেষ্ট জ্ঞানগম্যি ছিল। মানবদেহের ক্ষেত্রে আমরা দেখতে পাই শরীরে অনেক জলীয় পদার্থ থাকে। সেই জলীয় পদার্থগুলির ভারসাম্যের উপরে দৈহিক সুস্থতা নির্ভর করে। যদি কোনো জলীয় পদার্থের পরিমাণ বেড়ে যায়, তাহলে সেই জল শরীর থেকে বার করে দিলে শারীরিক সুস্থতা আবার ফিরে আসে। এইভাবে শরীর থেকে জল এবং রক্ত বার করে দেবার প্রক্রিয়া আধুনিক কালেও চিকিৎসা বিজ্ঞানে আমরা অনেক সময় লক্ষ্য করি। এই ২টি অর্থকে অবলম্বন করেই ক্যাথারসিস শব্দটির ট্র্যাজেডি সংক্রান্ত অর্থেরও ২টি ধারা উদ্ভূত হয়েছে। তাহলে বোঝা গেল যে অ্যারিস্টটলের কালে এই ক্যাথারসিস শব্দটির একটি ধর্মীয় প্রেক্ষিতে ব্যবহৃত হতো, আরেকটি চিকিৎসা শাস্ত্রের পরিভাষা রূপে ব্যবহৃত হতো। অ্যারিস্টটল অবশ্য তার রাজনীতি গ্রন্থে
অর্থাৎ যেটার নাম হলো পলিতেইয়া, এই বইটির নাম। এই বইটিতে ক্যাথারসিস শব্দটির যে প্রয়োগ করেছেন তাতে অর্থের কিছুটা ইঙ্গিত আমরা পাব। শিশির দাস এই প্রসঙ্গে বিস্তৃতভাবে কিছুটা উল্লেখ করেছেন। তিনি বলছেন, ইতিপূর্বে অবশ্য তার নগরনীতি গ্রন্থে ক্যাথারসিসের কথা ছিল। সঙ্গীত সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন যে দেখা যায় অনেক ব্যক্তি ধর্মীয় উন্মাদনার মধ্যে কাটান। এই উন্মাদনাকে জোর করে রুদ্ধ করা ঠিক নয়, তাকে রুদ্ধ আবেগ আরো শক্তিশালী হয়ে ওঠে। দরকার হলো এই উন্মাদনার বহির্গমন, তার ফলে আবেগ পরিমিত হতে পারে এবং ধর্মীয় অনুষ্ঠান এবং ধর্মীয় সঙ্গীত মনের এইসব আবেগের নিষ্ক্রমণে সাহায্য করে। প্রবল উন্মাদনার নিবৃত্তি ঘটে প্রচণ্ড সঙ্গীতে। এবং এটাই ছিল রেনেসাঁসের সময় ক্যাথারসিসের ব্যাখ্যা। আমরা খেয়াল করব ক্যাথারসিসের এই ব্যাখ্যাটাই পরবর্তীকালে মিল্টন গ্রহণ করেছিলেন। এখন এই ক্যাথারসিস প্রসঙ্গে বিভিন্ন ব্যাখ্যা একটুখানি দেখে নেওয়া যায়। অষ্টাদশ শতকের সুপ্রসিদ্ধ জার্মান নন্দনতত্ত্ববিদ এবং নাট্যকার ইজি লেসিং ক্যাথারসিস শব্দটির অর্থ বিশুদ্ধিকরণ বলে সিদ্ধান্ত করেছেন। তিনি বলছেন, শ্রোতা ও দর্শকের চিত্তে করুণা ও ভয়ের যে ভাব জেগে ওঠে তা ট্র্যাজেডি দর্শনের ফলে অধিক পরিমাণে জাগ্রত হয় এবং মনের ভেতরে সঞ্চিত থাকা সেই ভাবগুলির আধিক্যের পরিমাণ হ্রাস পায়। মনের মধ্যে বেদনা, অনুকম্পা এবং বিদ্রোহের ভাব থাকলে নাগরিকদের মন হয়ে ওঠে রাষ্ট্রবিধান সম্পর্কে অসহিষ্ণু এবং দ্বিধাগ্রস্ত। নাগরিকদের মনের এই অবস্থা প্রাচীন গ্রিক ও রোমক দর্শনবিদদের মতে অপরাধ। ট্র্যাজেডি দেখার ফলে এই সঞ্চিত দুর্বল আবেগগুলি আলোড়িত হয় এবং নির্গত হয়। তার ফলে নাগরিকদের মন হয়ে ওঠে বিশুদ্ধ। নাগরিকদের মনের মধ্যে সঞ্চিত অনুভূতিগুলিও অনেকটা শুদ্ধীকৃত হয়। নাট্য দর্শকের মনকে করে তুলতে পারে স্বাভাবিক। রোমে প্রতি 5 বছরের শেষে নাগরিকদের শুদ্ধিকরণের একটি অনুষ্ঠান হতো, তাকে বলা হতো লাস্ট্রেশন। লেসিং এর ব্যাখ্যাত বিশুদ্ধিকরণ অনেকটা এই লাস্ট্রেশনেরই অনুরূপ। লেসিং ছাড়াও পরবর্তীকালে নাট্য আলোচক গিলবার্ট মারে এই তত্ত্বের সমর্থক ছিলেন। এই তত্ত্বটির সঙ্গে ধর্মীয় বিশ্বাসের কিছুটা সম্পর্ক রয়েছে। তাহলে আমরা ক্যাথারসিস সম্পর্কে যে প্রথম ব্যাখ্যাটা পেলাম সেটা হচ্ছে ইজি লেসিং। তিনি কিভাবে ক্যাথারসিসের ব্যাখ্যা করছেন সেটা আমরা দেখলাম এবং এই তত্ত্বটির সঙ্গে যুক্ত রয়েছে যে ধর্মীয় বিশ্বাস সেটাও আমরা আশা করি বুঝতে পারলাম। আবার কেউ কেউ ক্যাথারসিসকে নাগরিক কর্তব্য এবং সমাজ কল্যাণের বোধের সঙ্গে যুক্ত করেছে। ইতালিতে রেনেসাঁস পর্বে আবির্ভূত বিশিষ্ট নাট্যতত্ত্ববিদ রবার্তেল্লি মনে করতেন ট্র্যাজেডি যে ভয়ঙ্করত্ব মানুষের মনকে প্রবল করে তোলে এবং তার ফলে মানুষ জীবনের সংকটের মুখোমুখি হওয়ার প্রেরণা পায়। লেসিংয়ের এই বিশুদ্ধিকরণ বা পবিত্রকরণের যে তত্ত্ব সেটা পরবর্তীকালে অনেকেই গ্রহণ করেননি। বিশেষ করে পরবর্তী যুগের অর্থাৎ 20 শতাব্দীর নাট্যতত্ত্ববিদরা ক্যাথারসিস শব্দের অর্থকে চিকিৎসা বিজ্ঞান সম্মত ভাবমোক্ষণ বা পার্গেশন বলে মনে করেছেন। এদের মধ্যে প্রধান হলেন অ্যারিস্টটলের অনুবাদক বুচার, বাইওয়াটার এবং এফএল লুকাস। তাদের মতে চিকিৎসা শাস্ত্রে শরীর থেকে জলীয় পদার্থের ক্ষরণ এবং তার ফলে শরীরের যে সুস্থতা, এই বিজ্ঞানসম্মত পদ্ধতিকেই অ্যারিস্টটল ট্র্যাজেডির ক্ষেত্রে ব্যবহার করেছেন। বাইওয়াটারের মতে অ্যারিস্টটল বলতে চেয়েছেন মানুষের প্রকৃতির মধ্যে করুণা
ভীতি এবং সমজাতীয় আবেগের বাহুল্য অনেক সময় অস্বস্তিকর এবং ক্ষতিকর হয়ে ওঠে। ট্র্যাজেডির পরিণামে মানসিক আলোড়ন সেই পুঞ্জিত আবেগের মোক্ষণ ঘটায়। তার ফলে চিত্ত ভারমুক্ত হয় এবং স্বস্তি পায়। মনের সুস্থতার জন্য এই স্বস্তি প্রার্থিত, তাই ক্যাথারসিসের কাজ অনেকটা ওষুধের মতো। আমরা দেখি যে লুকাসও এই মতেরই সমর্থক, কিন্তু তিনি এইভাবে ট্র্যাজেডিতে ক্যাথারসিসের তত্ত্ব আরোপ করার জন্য অ্যারিস্টটলের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, নাট্যশালা হাসপাতাল নয়। বাইওয়াটার কিন্তু এই ভাবমোক্ষণ তত্ত্বকে সমর্থন করেছে। আবেগকে প্রশ্রয় দিয়ে মানুষ যদি নিজেকে সংযত করতে সক্ষম না হয়, তাহলে তা বহুদিক থেকে ক্ষতিকারক হতে পারে। মাঝে মাঝে এই অনুভূতিগুলি যদি নিষ্ক্রান্ত হয়, তাহলে মানুষের মনের সমতা রক্ষিত হয়। বাইওয়াটার চিত্তের এই বিশুদ্ধিকরণ তত্ত্বটিকেই অগ্রাহ্য করে বলেছেন, নাট্যশালা শিক্ষায়তন নয়। এরপরে আমরা দেখতে পাব জি.এফ. এলসের কথা। জি.এফ. এলস আরেকজন ব্যাখ্যাকার এবং তার সমর্থক হলেন জি. গোল্ডস্টিন। তার মতে ক্যাথারসিস দর্শক চিত্তের নয়, হয় ঘটনাগুলির ক্ষেত্রে অর্থাৎ প্লটের ক্ষেত্রে। প্লটের বাড়তি এবং বিশৃঙ্খল অংশগুলিকে বর্জন করে ট্র্যাজেডিতে যে সুশৃঙ্খল ঘটনা সমন্বয় নির্দিষ্ট শোকাবহ পরিণামকে স্পষ্ট করে তোলে, তাই হলো ক্যাথারসিস। তবে এই অভিমতটি পরবর্তীকালে বেশি কেউ গ্রহণ করেননি। আমরা মোটামুটি ক্যাথারসিস সম্পর্কিত যে দুটি ব্যাখ্যার উল্লেখ করলাম, সে দুটির মধ্যে খুব যে বড় একটা পার্থক্য আছে তেমনটা নয়। দুটি অভিমতেই আমরা দেখতে পেলাম যে বলা হয়েছে মানুষের মনের ভিতরে জমে থাকা আবেগ ক্যাথারসিসের ফলে আলোড়িত এবং নিষ্ক্রান্ত হয়, এবং তার ফলে মানবচিত্ত ভাবমুক্ত এবং শান্ত হচ্ছে। দুটি মতেই স্বীকার করে নেওয়া হয়েছে যে মনের মধ্যে জমে থাকা আবেগ সমূহ হলো করুণা, ভয় এবং সমরূপ সম্পন্ন কিছু কষ্টদায়ক এবং ভয়ঙ্কর অনুভব। ক্যাথারসিস তা থেকে মানুষের মনকে একটা স্বস্তির অবস্থায় পৌঁছে দেয়, এটা বলা যেতে পারে। দুটি অভিমতের তাহলে পার্থক্যটা কোথায়? না, পার্থক্যটা হচ্ছে তার প্রবণতা। একটি তত্ত্বে আমরা দেখেছি যে ধর্মীয় পবিত্রীকরণের, যেটাকে আমরা পিউরিফিকেশন বললাম, তার উপর জোর দেওয়া হয়েছে, আর অপর তত্ত্বটিতে মানসিক স্বাস্থ্যের ভারসাম্য রক্ষার কথা বলা হয়েছে। আমরা এই দ্বিবিধ মতামত মনে রেখেও একটি অন্য কথা বলতে পারি। ট্র্যাজেডি পাঠ অথবা দর্শন ধর্মীয় আচরণও নয়, আবার চিকিৎসাও নয়। তা হলো শিল্প আস্বাদনের একটি প্রক্রিয়া। আমরা এটাকে শিল্প আস্বাদনের একটি প্রক্রিয়া হিসেবেই ভাবব। ট্র্যাজেডিতে মানব জীবনের ভীষণ ও শোকাবহ পরিণাম মানুষ প্রত্যক্ষ করে, সেই সঙ্গে মানুষের মহত্ব, উদারতা এবং ন্যায়বোধের শক্তিকেও অনুভব করে। দুর্ভাগ্য এবং উৎপীড়নের সামনেও মানুষের মাথা তুলে দাঁড়াবার ক্ষমতা ট্র্যাজেডি দর্শককে সশ্রদ্ধ করে। কাজেই ট্র্যাজেডির ক্যাথারসিস কেবল ভয়, করুণা ও সমরূপ আবেগের জাগরণ ও নিষ্ক্রমণ নয়, তা আনন্দও দান করে। আমরা এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করেছি, তোমাদের নিশ্চয়ই মনে থাকবে। ক্লাসে বারবারই আমি রাজা ওয়াদিপাউসের গল্পের কথা বলেছি, তোমরা নিশ্চয়ই সেটা খেয়াল রেখেছো এবং গল্পটাও এতদিনে নিশ্চয়ই জেনে নিয়েছো। এখানে কাব্যের তথা শিল্পের ক্ষেত্রে ক্যাথারসিসের বিশেষ ভূমিকা। ভারতীয় রসবাদী কাব্যতত্ত্বের সঙ্গে অ্যারিস্টটলের উল্লিখিত ক্যাথারসিসের খানিকটা সাদৃশ্য আমরা দেখতে পাই। যেহেতু তোমরা একই সঙ্গে রসবাদও পড়ছো, কাজেই এই মিলটাও নিশ্চয়ই তোমরা ধরতে পেরেছ। যে করুণ, ভয়ঙ্কর এবং দ্বন্দ্বময় অনুভূতিগুলি ট্র্যাজেডির চরিত্রগুলিকে আলোড়িত করে, সেই অনুভূতিগুলির অনুরূপ যে ভাব দর্শকের চিত্তে সঞ্চিত আছে, তা জাগ্রত হয়ে সকলের সঙ্গে এবং নাটকের পাত্রপাত্রীর সঙ্গে একাত্মতা লাভ করে।
তার ফলে জীবন সম্পর্কিত উপলব্ধির প্রগাঢ়তা জাগে এবং জাগ্রত হয় বিশেষ ধরনের শৈল্পিক নান্দনিকতার বোধ। পবিত্রীকরণ বা শুদ্ধিকরণের তুলনায় এটি ভাবমোক্ষণের বেশি কাছাকাছি, কিন্তু চিকিৎসা শাস্ত্রের অর্থে নয়, শিল্পের আস্বাদনজনিত যে নান্দনিকতা বোধ, তার প্রাসঙ্গিকতায় আমরা এই ক্যাথারসিসকে বুঝে নিতে পারি। আশা করি আমরা ক্যাথারসিস সম্পর্কে যে বিভিন্ন মতামত বিভিন্ন কালে উত্থাপিত হয়েছে সেগুলো সম্পর্কে একটা ধারণা পেলাম। তোমাদের রেফারেন্স হিসেবে আমি বারবারই বলেছি যে তোমরা দেখবে সাহিত্য বিবেক বিমল মুখোপাধ্যায়ের, তোমরা অবশ্যই কাব্যতত্ত্বের যে অনুবাদ করেছেন শিশির দাস, সেই বইটিও আমি প্রথম থেকেই দেখতে বলছি। তোমরা এই দুটো বই অবশ্যই একটু খেয়াল করবে। তার সাথে আমি একটি স্টাডি মেটেরিয়াল দিয়েছি, তোমরা নিশ্চয়ই সেই অংশটি পড়ে নিয়েছো আমি ধরে নিলাম। কাজেই এরপরে এই লেকচারটিকে যোগ করে তোমরা একটা অনায়াসেই নোট তৈরি করে নিতে পারবে। পরীক্ষায় ক্যাথারসিস সম্পর্কিত টিকা আসতেই পারে। আশা করি তোমরা সে বিষয়ে গুরুত্ব অনুভব করেছো এবং পড়াশুনো জারি রেখেছো। সকলেরই সুস্থতা কামনা করছি। এই কঠিন সময় সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার মুখোমুখি দেখা হোক ক্লাসে, এটাই চাই।